ফারান স্থির দৃষ্টিতে ইশারার যাওয়ার দিকে চেয়ে রইল। ইশারার এভাবে চলে যাওয়াকে ফারান ভালো চোখে দেখছে না। ফারান নিজেকেই বলছে, ইশারা মনে হয় আমাকে ক্ষমা করেনি। ট্রাস্ট মি ইশারা, আমি নিজের মধ্যে ছিলাম না। আমার কি হয়ে গিয়েছিল আমি নিজেও জানি না। নয়তো তোমাকে এভাবে টাচ করার কথা ভাবতেও পারি না। আমি কেন তোমাকে বাজে নজরে দেখব? আমি যে তোমাকে ভালোবাসি। তোমার ওই শান্ত দৃষ্টিতে গোপন ব্যথার প্রেমে পড়েছি। রোজ একটু একটু প্রেমে পড়তে পড়তে হুট করেই ভালোবেসে ফেলেছি। কি করব আমি? তোমার কাছে আবারও ক্ষমা চাইব। ক্ষমা না পাওয়া পর্যন্ত ক্ষান্ত হব না। ফারান চোখ বন্ধ করে ইশারার মায়াময় মুখটা ভেসে উঠল। এই মুখটা ওকে তৃপ্তি দেয়, প্রশান্তি বয়ে আনে বুকের মাঝে। ইশারা অহনাকে কল করতে গিয়েও করল না। অহনা হয়তো কাজে ব্যস্ত। ইশারার মাথা ধরে যাচ্ছে। পার্সেলটা কে দিয়েছে বুঝতে বাকি নেই ওর। শুধু ফোন নাম্বারই না, অফিসের ঠিকানাও জোগাড় করে নিয়েছে। আর অফিসে ওর জন্য পার্সেল পাঠাচ্ছে। তাহলে সে ইশারার অবস্থান সম্পর্কে সবকিছু জানে। ইশারা জোরে শ্বাস নিল। পানি খেয়ে গলা ভিজিয়ে নিল। গলাটা শুকিয়ে গেছে। তারপর চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে চোখ মেলল। ও আমার আশেপাশেই আছে, কিন্তু আমার সামনে কেন আসছে না? কি চাইছে? কি খেলা খেলছে? ইশারা পুরোটা দিন আর কাজ করতে পারেনি। ওর মাথায় ঘুরপাক খাচ্ছে একটা জিনিসই। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। ওকে প্রস্তুত থাকতে হবে। অফিস শেষে গেট থেকে বাইরে বেরিয়ে ইশারা রাস্তায় দাঁড়িয়ে আছে। ওর চোখ একজনকেই খুঁজছে, যদি থাকে আশেপাশে। ডানে বামে রাস্তা ভর্তি অসংখ্য মানুষের ভিড়ে ওর চোখ তাকে কোথাও খুঁজে পেল না। ইশারা স্বস্তির নিঃশ্বাস নিল। ফারান ইশারাকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে নেমে এল। ফারান হঠাৎ ইশারা বলে ডাকতেই ও চমকে গেল। কেন চমকে গেল বুঝতে পারছে না। এ কণ্ঠস্বর তো ওর অচেনা নয়। হয়তো ওর অবচেতন মন অন্য কাউকে খুঁজছিল, তাই চমকে গেছে। ইশারা যথাসম্ভব মুখে হাসি ফুটিয়ে ফারানের দিকে চেয়ে বলল, জি স্যার। তুমি এখনো দাঁড়িয়ে আছো? কোনো সমস্যা? হেল্প লাগবে? জি না, আমি একটু প্রয়োজনেই দাঁড়িয়েছিলাম। কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার। ফারান তখনও দাঁড়িয়ে আছে, কিছু বলতে চাইছে। ইশারার মনে হচ্ছে ফারান অন্য কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। ইতস্তত করছে, হয়তো সময় প্রয়োজন। ফারান কিছুটা সময় নিয়ে বলল, তুমি আমার সরি অ্যাকসেপ্ট করনি? সেদিন যেমন রিয়েক্ট করলে আর আজ হুট করে বেরিয়ে এলে। তুমি এখনো আমাকে মাফ করনি, তাই না? আমাকে তুমি অনেক খারাপ ছেলে ভাবছ, তাই না? আমার 29 বছর বয়সে আমি এমন কাজ কখনো করিনি। কারো পারমিশন ছাড়া তার গায়ে হাত লাগানো জঘন্য অপরাধ। ইশারা, আমি অতটাও খারাপ নই তুমি আমাকে যতটা খারাপ ভাবছ। ইশারা লজ্জিত ভঙ্গিতে বলল, কি বলছেন এসব স্যার? আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। আমি জানি আপনি খুব ভালো মনের মানুষ। সেদিন আমি অহনার উপর রেগে গিয়েছিলাম কারণ ও খুব হাসি ঠাট্টা করে। আর এসব আমার একদম পছন্দ না। হাসি ঠাট্টার একটা লেবেল থাকে, সেটা ও অতিক্রম করে ফেলেছে। ও তো আমার সম্পর্কে সব জানে। সব জেনে ইশারা বলতে গিয়েও থেমে গেল। স্যারের সাথে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কেন বলছে? উনি বন্ধু অথবা আত্মীয় নয়। তাই ইশারা আর কিছু বলল না। ইশারা কিছু না বললেও ফারানের কৌতূহল ক্রমশই বেড়ে যাচ্ছে। হঠাৎই যেন রেগে গেল। ভয়ানক রাগ হচ্ছে ওর। মেয়েটা এমন কেন? সব সময় অর্ধেক কথা বলে চুপ করে যায়। ফারান শক্ত কণ্ঠে বলল, লাইনটা সম্পূর্ণ করো। ইশারা ফারানের কণ্ঠস্বর শুনে চমকে তাকাল।
হঠাৎই ওর চেহারা বিবর্ণ হয়ে গেল। কিছু একটা দেখে স্থির হয়ে গেছে। ওর দৃষ্টি তাই বলছে। ফারান হকচকিয়ে গেল। ইশারা এমন ভয়ার্ত চোখে ওর দিকে চেয়ে আছে কেন? ফারান কিছুই বুঝতে পারছে না। ইশারার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলেও ওর ভাবাবেগ নেই। ফারান তাই নিজেই কিছুটা এগিয়ে এসে জিজ্ঞেস করল, ইশারা কোনো সমস্যা? ইশারা কথা বলছে না। ফারান লক্ষ্য করল ইশারার দৃষ্টি এখনো সেদিকে আটকে আছে। ফারান সরে দাঁড়িয়েছে কিন্তু এখনো ইশারার দৃষ্টি সেদিকেই থেমে আছে, এর মানে ইশারা ওর দিকে নয় অন্য কিছু দেখছে। ফারান ইশারার দৃষ্টি অনুসরণ করে তাকাল। একটা ছেলে রহস্যময় হাসি, ঠিক রহস্যময় না শয়তানি হাসি দিয়ে দুহাতে ভাঁজ করে দাঁড়িয়ে আছে, ওর দৃষ্টিও ইশারার দিকে। ছেলেটি হাসি মুখে অথচ ইশারার চোখে মুখে আতঙ্ক। ফারান একবার ইশারার দিকে আরেকবার ছেলেটির দিকে তাকাল। মনে হচ্ছে ইশারা ছেলেটিকে ভয় পাচ্ছে। ফারান কিছু বলতে যাবে তার আগেই ওই ছেলেটা পকেটে হাত গুজে এগিয়ে এল। ফারান ইশারার দিকে না চেয়ে ছেলেটির দিকে তাকাল। ছেলেটিকে একবার ফারানকে দেখে ইশারাকে বলল, কেমন আছো সুইটহার্ট? উফ অফ, তোমাকে দেখে তো পাগল হয়ে যাচ্ছি। ইশারা প্রতিবাদ না করাই ফারান অবাক হল। নিজেও কিছু বলতে পারছে না। সে অধিকার ওর নেই। ইশারার রিয়েকশনের অপেক্ষায় আছে ফারান। ছেলেটি ফারানের দিকে তাকাল, তারপর আলতো হেসে বলল, কি ছেলেদের সাথে ঘুরে বেড়ানো হচ্ছে? ঘুরে বেড়ানো পর্যন্ত না আরও কিছু? ইশারা এবার মুখ খুলল। রেগে গিয়ে বলল, মুখ সামলে, উনি আমার বস। ছেলেটি চোখ বড় বড় করে তাকাল। তারপর আবারও হেসে বলল, ওহ মাই গড, বসো। বসকেও কবজা করে ফেলেছ? কি ট্যালেন্ট তোমার! এতদিন এই ট্যালেন্ট কই ছিল? নাকি আগে থেকেই ছিল? আমার বসকে নিয়ে তাহলে তোমার এত সমস্যা কেন ছিল? ইশারার গায়ে যেন কেরোসিন ঢেলে আগুন ছুঁড়ে মারল। গা জ্বলে যাচ্ছে। ফারান আগা মাথা কিছুই বুঝতে পারছে না। কিন্তু লোকটা যে ওর অপমান করছে সেটা অন্তত বুঝতে পারছে। ইশারা ঝাঝালো কণ্ঠে বলল, তোমার এই লো মেন্টালিটি তোমার কাছেই রাখো। সবাই তোমার মতো নয়। তোমাকে আমি কোনো জবাব দিতে বাধ্য নই। ইশারা ওকে এড়িয়ে চলে যেতে নিলে হাত ধরে ফেলে। ইশারা হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। সোহেল, আমার হাত ছাড়ো বলছি। ফারানের মাথায় রক্ত উঠে গেল। ভয়াবহ রেগে গেল। সোহেলের হাত টান মেরে সরিয়ে আঘাত করল। সোহেল ছিটকে দূরে পড়ে গেল। ইশারা চারদিকে তাকাচ্ছে। ভয় নিয়ে দাঁড়িয়ে আছে। সোহেল নিজেকে সামলে ফারানের সামনে এসে দাঁড়াল। ফারান ওর কলার চেপে ধরতে নিলে ফারানের হাত ধরে ফেলে বলল, বসো। সে অফিসের আমাদের মাঝখানে কেন ঢুকছেন? আমাদের বিষয়টা আমাদের মিটিয়ে নিতে দিন। ফারান হাত নামিয়ে নিয়ে বলল, হু আর ইউ? সোহেল বাঁকা হেসে বলল, সোহেল। ইশারার হাসবেন্ড। হাসবেন্ড শব্দটা শুনে ফারানের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। অবিশ্বাস্য ভঙ্গিতে একবার সোহেলের দিকে আরেকবার ইশারার দিকে তাকাল। অস্ফুট স্বরে বলল, হাসবেন্ড? ইশারা বিবাহিত? ইশারার চোখ ছলছল করছে। মুখ তুলে উত্তর দিতে পারছে না। সোহেল ইশারার দিকে বিস্ময় নিয়ে চেয়ে বলল, আরে তুমি বিবাহিত কাউকে বলনি? ওহ আচ্ছা, নিজের সৌন্দর্য দিয়ে অন্যকে বশ করার জন্য এই টেকনিক? বিবাহিত হলে তো পুরুষ মানুষ কম পাত্তা দেয়, তাই নিজেকে কুমারী মেয়ে সাজিয়েছ? শ্যাম অফ ইউ ইশারা। ফারান বারবার চাইছে ও ভুল প্রমাণিত হোক। ইশারা বলুক ও বিবাহিত নয়, ছেলেটা মিথ্যা কথা বলছে। নয়তো ওর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। ফারানের ভেতরটা হু হু করছে, দুমড়ে মুচড়ে যাচ্ছে। কারণ ইশারা অস্বীকার করেনি।
ওর নীরবতা বলছে সব সত্যি। এত বড় ধোঁকা ইশারা ওকে কি করে দিল? কেন মিথ্যা বলেছে? কেন নিজেকে অনাথ বলেছে? ফারান নিজেকে সামলে বলল, কিন্তু ও যে বলেছে ওর কেউ নেই, ও অনাথ। সোহেল চট করে বলল, সিম্পেথি পাওয়ার জন্য। ওর বাবা আছে, মা আছে, পরিবার পরিজন সব আছে। ওর স্বামী মানে আমি আছি। যাই হোক, এত কথা বলার প্রয়োজন মনে করছি না। ইশারা, চলো বেবি। সোহেল ওর দিকে এগুলে ইশারা দুকদম পিছিয়ে গিয়ে বলল, খবরদার, ডোন্ট ডেয়ার টু টাচ মি। আমার কেউ নেই। আমার জন্য সবাই মরে গেছে। বিশেষ করে তোমার মতো জঘন্য মানুষকে আমি দাফন করে দিয়েছি। ফারান বুঝল কোনো খটকা আছে। বিষয়টা জটিল এবং ঘোলাটে। সোহেল ইশারার কথায় পাত্তা দিচ্ছে না। তোমাকে আমি নিয়ে যাব, কেউ আটকারে পারবে না। ফারান ওর সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি আটকাব? ফারান নিজের রাগ, অভিমান একপাশে রেখে মানবতার খাতিরে এগিয়ে এসেছে। সোহেল ফারানের উপর ক্ষেপে গিয়ে বলল, আরে কে আপনি বলুন তো? এত বাড়াবাড়ি কেন করছেন? এখান থেকে সরে পড়ুন। আমি আমার বউকে নিয়ে যাচ্ছি, আপনার এত সমস্যা কেন হচ্ছে? ইশারা দৃষ্টি নত করে বলল, স্যার, আপনি চলে যান। কিন্তু প্লিজ স্যার। ফারান দীর্ঘশ্বাস ছাড়ল। ইশারার দিকে ছলছল চোখে তাকাল। ইশারা যদি একবার চোখ তুলে চাইত তাহলে দেখতে পেত তার সামনের মানুষটা কতটা বিধ্বস্ত, কতটা কষ্ট পাচ্ছে। কি করে একটা মানুষকে জীবন্ত মেরে ফেলেছে। ফারান ধীরে ধীরে পা ফেলছে। এগিয়ে যাচ্ছে না চাইতেও কালো গাড়িটার দিকে। সোহেল বিশ্রীভাবে হেসে বলল, বলেছিলাম না তোর সামনে এসে দাঁড়াবো খুব শীঘ্রই? চলে এসেছি, কথা রেখেছি। ইশারা দুহাতে সজোরে সোহেলকে ধাক্কা মারল। তারপর চোখ মুখ শক্ত করে বলল, এতক্ষণ স্যারের জন্য কিছু বলিনি। তুই একটা অমানুষ, জানোয়ার। তুই কিছুতেই আমার নাগাল পাবি না। চেষ্টাও করিস না, হাত পুড়ে যাবে। আমি সেই ইশারা নই। আমি নতুন, আমি যাকে যত দেখবি অবাক হবি। ইশারা ওর দিকে আবারও বিস্ফোরিত দৃষ্টিতে তাকাল। ওর চোখ যেন আস্ত আগ্নেয়গিরি। কিছুদূর হেঁটে একটা সিএনজি ধরে সোহেলের দিকে একবার চেয়ে উঠে পড়ল। সোহেল অবাক দৃষ্টিতে চেয়ে আছে। ফারান ড্রাইভ করতে পারছে না। বারবার ব্যালেন্স হারিয়ে ফেলছে। জীবন যখন ভারসাম্য হারিয়ে ফেলেছে সেখানে স্টিয়ারিং আর তেমন কি। একটা সাধারণ মেয়েকে তার অসাধারণত্বে মুগ্ধ হয়ে নিজের অজান্তেই ভালোবেসে হাজারো স্বপ্ন বুনতে শুরু করেছিল। হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল। ওর খুব কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। ইশারা কি করে ওর একটু একটু করে গড়া তাজমহল ভেঙে গুড়িয়ে দিল? কেন প্রতারণা করল? কেন এত বড় ধোঁকা দিল? কেন মিথ্যা বলল? এত কেন? এর কোনো উত্তর পাচ্ছে না। ইশারার কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। ইশারা কাঁদছে। সোহেলের জন্য নয়, অজানা কারণে কাঁদছে। কারণটা ধরতে পারছে না ঠিকমতো। সোহেলকে এখন আর ওর ভয় লাগে না। ভয় লাগছে আজকে যা দেখল তাতে। যদি ওর সন্দেহ সঠিক হয় তবে নিজেকে মাফ করতে পারবে না। ইশারা পরের দিন অফিসে যায়নি। কোনো মুখে যাবে? কি করে যাবে? মোবাইল অফ করে রেখেছে। নিশ্চয়ই সোহেল অনেকবার কল দিয়েছে। ইশারার কিছু ভালো লাগছে না। মনে মনে কঠিন সিদ্ধান্ত নিল। পরের দিন অফিসে গেল অনেক সাহস নিয়ে। কারণ ওকে ফারানের মুখোমুখি হতে হবে। এই মানুষটা ওর অনেক উপকার করেছে, ওকে অনেক বিশ্বাস করেছে। সেই মানুষটাকে বড্ড কষ্ট দিয়েছে। ইশারা নক করে শুকনো মুখে ভেতরে গেল। ফারান দুহাত কপালে রেখে চোখ বন্ধ করে আছে।
ওর মুখটা শুকনো লাগছে। ইশারা খেয়াল করল এই মানুষটা অসম্ভব সুন্দর। কি সুন্দর তার মুখের গঠন। তারপর নিজেকে সামলে নিল। কিছুক্ষণ ছি ছি করল নিজের ভাবনার জন্য। অনেকটা সময় চলে যাওয়ার পর যখন কারো সারা শব্দ পাচ্ছিল না তখন ফারহান ধীরে ধীরে চোখ খুলে ইশারাকে দেখে রীতিমতো চমকে যায়। এখানে ওকে একদমই আশা করেনি। ইশারার ফারহানের চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নেয়। ফারহান উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসে। ফারহান ওর সামনে এসে দাঁড়াতেই ইশারা কাচুমাচু করতে থাকে। হাতের কাগজটা ঢোক গিলে কাপা কাপা হাতে ফারহানের দিকে বাড়িয়ে দেয়। ফারহান চুপচাপ কাগজটা হাতে নিয়ে পড়ে আলতো হেসে বলল, পালিয়ে যাচ্ছ? ইশারা ঢোক গিলে মাথা তুলে বলল, পালাব কেন? আমি চুরি কিংবা ডাকাতি করিনি। ফারহানের চোখ আর মুখের আকৃতি শক্ত হয়ে এল। কিছুটা চেঁচিয়ে বলল, এর চেয়ে বড় অন্যায় করেছ। প্রতারণা করেছ, মিথ্যা বলেছ। এটা অন্যায় নয়? কেন বলেছ? ইশারা ফারহানের চিৎকারে একটু কেঁপে উঠলেও নিজেকে সামলে বলল, ওটা আমার ব্যক্তিগত বিষয়। আমি হাইড করতেই পারি। বাট হোয়াই? সেসব বলতে গেলে দিন ফুরিয়ে রাত হয়ে যাবে। আমি বলতে চাই না। আমার একান্ত বিষয়গুলো একান্তই থাক। ইশারা পিছ ঘুরে চলে যাওয়ার জন্য পা বাড়ালে ফারহান শীতল কণ্ঠে বলল, আমার সাথে এত বড় অন্যায় কেন করলে? তুমি কি জানতে না? তুমি কি বুঝোনি? ইশারা থমকে গেল। স্থির হয়ে দাঁড়িয়ে গেল। ইশারা এই বিষয়টা এড়িয়ে যেতে চাইছিল কিন্তু পারল না। ফারহান ওকে ঠিক থামিয়ে দিল। ইশারা ফারহানের চোখের দিকে তাকাল। সে চোখে ব্যথা ফুটে উঠেছে। এমন ব্যথা আজ পর্যন্ত কারো চোখে দেখেনি ইশারা। ইশারা ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে। ফারহান ওর কাছে এসে মুখোমুখি দাঁড়াল। আবারও শীতল কণ্ঠে বলল, আমার অনুভূতি নিয়ে কেন খেলা করলে? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তুমি কি জানতে না? কখনো বুঝতে পারোনি? ইশারার পৃথিবী দুলে উঠল। গতকাল যা আন্দাজ করেছে তাই হল। ইশারা চাইছিল ওর অনুমান যেন মিথ্যা হয়। কিন্তু না। কান্নায় ভেঙে পড়ল। দুহাতে মুখ চেপে ধরল। কাঁদতে কাঁদতে বলল, সরি স্যার। আমি বুঝতে পারিনি। আমি জানতাম না। বিশ্বাস করুন আমি সবটাই বন্ধুত্ব কিংবা সহানুভূতি মনে করতাম। কিন্তু গতকাল কি? ইশারা কিছুক্ষণ থেমে বলল, আমি গতকাল আপনার চোখে অন্য কিছু দেখতে পেয়েছি। আমি আগে বুঝতে পারলে সবটা ক্লিয়ার করে দিতাম। তাহলে কিছুই গোপন করতাম না। আমাকে মাফ করে দিন স্যার। আমি চাইনি আমার জন্য আপনি কষ্ট পান। আমি আপনাকে অনেক সম্মান করি। আমি জানি আপনি অনেক ভালো মনের মানুষ। আমি আপনাকে আমি এতটা কষ্ট দিলাম, নিজেকে কখনো মাফ করতে পারব না। আমি চলে যাব, অনেক দূর চলে যাব। আর কখনো আপনার সামনে আসব না। ফারহান তখনও শান্ত কণ্ঠেই বলল, কোথায় যাবে? স্বামীর কাছে। ইশারা কান্না থামিয়ে ফারহানের দিকে অবাক চোখে চেয়ে রইল। তারপর গাল থেকে পানি মুছে বলল, ও আমার স্বামী নয়, ও একটা জানোয়ার। আমি মরে যেতে রাজি আছি কিন্তু ওর কাছে ফিরব না। কিছুতেই না। ফারহান ইশারায় ওকে বসতে বলল। ইশারা একটা চেয়ার টেনে বসল। যাবার বেলায় অন্তত যা বলতে চায় একটু শুনে যাক। ফারহান ইশারার বরাবর বসে বলল, আমার কাছে তোমার জন্য অফুরন্ত সময় আছে। দিন রাত পার হয়ে যাক তবুও শুনতে চাই তোমার যন্ত্রণার কথা। ইশারা থমথমে মুখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে আছে। ফারহান দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। ইশারা ইতস্তত করছে। ও চাইছে না পুরনো কথা নিয়ে ঘাটাঘাটি করতে। জীবন যেভাবে আছে সেভাবেই চলুক।
উঠে যেতে চাইছে ফারান চোখ পাকিয়ে তাকায়। ইশারা আবারও মিলিয়ে যায়। ফারান দাঁড়ানো থেকে ইশারার বরাবর একটা চেয়ার নিয়ে কিছুটা দূরত্বে বসে পড়ল। অন্যের স্ত্রীতে ওর অধিকার নেই, তাই এই দূরত্ব। ইশারা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ছোটবেলায় মা মারা যায়। মায়ের চেহারাও আমার মনে নেই। তিনি কিভাবে মারা গেছেন তাও জানি না। এক একজন এক এক কথা বলে। আমি অনেক চেষ্টা করি তাকে স্মরণ করার, কিন্তু পারি না। তার কোনো ফটো নেই আমার কাছে। বাবার দ্বিতীয় স্ত্রী মায়ের সমস্ত স্মৃতি বাড়ি থেকে সরিয়ে দিয়েছেন। ব্যবহার্য জিনিসপত্র সবকিছু ফেলে দিয়েছেন। পারলে হয়তো আমাকেও ফেলে দিতেন, কিন্তু সমাজ মানত খুব, তাই হয়তো পারেনি। উচ্চবিত্ত পরিবারে জন্ম আমার। আমার বাবা অঢেল সম্পদের মালিক, কিন্তু আমি সাধারণ ঘরের মেয়ের মতোই বড় হয়েছি। হুট করে দেখে কেউ বলতে পারবে না আমি কোনো সোসাইটি বিলং করি। আমার মা মানে সৎ মা, কাজের লোককে দুহাত ভরে দিতে কার্পণ্য করেন না। যত সমস্যা আমার বেলায়, ভালো স্কুল, কলেজ, ভার্সিটি কোনোটাই পাইনি। বাড়িতে 3 জন কাজের লোক থাকা সত্ত্বেও তার কোনো কাজ আমাকে ছাড়া হয় না। পরীক্ষা চলছে আমার, দম নিতে পারছি না পড়ার চাপে। তখন তার আমাকে আরও বেশি প্রয়োজন পড়ে, অথবা তুচ্ছ কাজে আমাকে ব্যস্ত রাখেন। আর যদি সামান্য এদিক থেকে সেদিকে হয় তবে অকথ্য ভাষায় গালাগাল করতেন। আমার মা একটা অকর্মা জন্ম দিয়ে তার ঘাড়ে চেপে মরেছে। একা কেন মরল, আমাকে সাথে নিতে পারল না। সব কিছু সহ্য করতে পারলেও এসব কথা আমি সহ্য করতে পারতাম না। অনেক কষ্ট হতো। মাঝে মাঝে মনে হতো মরে যাই, কিন্তু সাহস হয়নি। বাবাও এসব বলতো। আমাকে এক প্রকার বোঝা মনে করত। ভাই বোনেরাও একই ব্যবহার করত। আমার চেয়ে ওরা ছোট হলেও তুই তুকারি করে কথা বলতো। কিছু মনে করতাম না, ওদের সব হুকুম মেনে চলতাম। ছোট থেকেই কেউ একটু আদর করে ভালোবেসে কথা বললে গলে যেতাম, কারণ আমি ভালোবাসার কাঙাল ছিলাম। অনেক অবহেলা, বঞ্চনার শিকার হয়েছি। সকালে ঘুম ভেঙেছে তিক্ত কথা শুনে, ঘুমাতেও গিয়েছি তিক্ত কথা শুনে। নানা কারণে আমি সময়মতো স্কুল, কলেজ, ভার্সিটিতে যেতে পারতাম না। তাই স্যারদের বকা প্রতিদিন খেতে হতো। কেউ বন্ধুত্ব করত না। কেউ ছিল না যে একটু সময় নিয়ে আমার কথা শুনবে। 2 বছর আগে অহনার সাথে পরিচয় হয়। ও একমাত্র আমার দুঃখের সঙ্গী। ভাবলাম পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াব, নিজের মতো বাঁচব। কারো কাছে সামান্য খাওয়ার জন্য পড়ে থাকব না। কিন্তু সেটাও হলো না। ফাইনাল পরীক্ষার পরপরই আমার বিয়ে ঠিক করে ফেললেন। তখন রেজাল্টও পাবলিশ হয়নি। বাবা সোহেলের সাথে আমার বিয়ে ঠিক করলেন। সোহেল বাবার মতো ধনাঢ্য ব্যক্তি না হলেও উচ্চপদস্থ পদে চাকরি করত। আমার তো ধন সম্পদ চাই না, একটু ভালোবাসা, সম্মান চেয়েছি। সোহেল বাবা মার একমাত্র ছেলে। ওর বাবা নেই। পরিবার বলতে একমাত্র মাই আছে। ওর মা রোজ আমাকে ফোন করতেন, আমার খোঁজ খবর নিতেন। এত আদুরে গলায় দরদ মেখে কথা বলতো যে আমার চোখে পানি এসে পড়ল। মনে হতো এই বুঝি মাকে পেয়েছি। সোহেল বিয়ের আগে 2 বার ফোনে কথা বলেছে। তখন ওকে আমার পৃথিবীর সেরা ছেলে মনে হয়েছে। এত নম্রভদ্র মানুষ যেন পৃথিবীতে আর দুটো নেই। ইশারা আলতো হাসল। তারপর বলল, ও যে কত ভালো মানুষ সেটা বিয়ের প্রথম দিনই টের পেয়েছি। প্রথম দিনই জঘন্য আর তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছি। ইশারার গলা ধরে এসেছে। ওর কথা শুনে ফারান বুঝতে পারছে আসলেই তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছে। ইশারা চোখের পানি মুছে আবারও বলতে লাগল, 2 মাসের সংসারে কখনো হেসে দুটো কথা বলেনি। 5টা মিনিট সময় নিয়ে আমার খোঁজ খবর নেয়নি। প্রয়োজন মনে করেনি।
বাড়িতে তেমন থাকত না। সকালে অফিসের জন্য বের হতো আর ফিরত রাত 12টা কি 1টায়। কখনো আবার ফিরত না। যেটুকু সময় বাড়ি থাকত দাসীর মতো বিহেভ করত। এটা দেও ওটা দেও চিৎকার চেঁচামেচি শুরু করত। ভালোভাবে একটা কথা বলতো না। আমি শুধু প্রয়োজন ছিলাম আর কিছু না। তবুও চেষ্টা করেছি মানিয়ে নেবার। বিয়ের মাসখানেক পরে বুঝতে পারলাম ওর এফেয়ার আছে। রাতভর মেয়েদের সাথে কথা বলতো। প্রথম বারান্দায় গিয়ে কথা বলতো, তারপর আমার পাশে শুয়েই কথা বলতো। সে সাধারণ কথা নয়। ঘৃণায় আমার দৌড়ে পালাতে ইচ্ছে করত, কিন্তু সেটা সম্ভব ছিল না। কান পচে যেত, মুখ চেপে ধরে কাঁদতাম। এমন একটা মানুষের সাথে আছি ভাবতেই গা ঘিনঘিন করত। ফারহানের ঘৃণা হচ্ছে পুরুষজাতির প্রতি। একটা মেয়েকে কিভাবে ট্রিট করেছে। ওর কণ্ঠস্বর বদলে যাচ্ছে। কম্পিত কণ্ঠে বলল, প্রতিবাদ করনি? ইশারা শুকনো হাসল। তারপর বলল, করেছিলাম, যার ফলাফল আমার শরীরের ক্ষতগুলো। ফারহান চমকে উঠল। ও তোমার গায়ে হাত তুলত? ইশারা হেসে বলল, আগে তুলত না, প্রতিবাদ করার পর শুরু হয়। ও একটা পাষণ্ড ছিল, নিষ্ঠুরের মতো মারত। একটু মায়া দয়া হতো না। আমার চোখের পানি ওর হৃদয় স্পর্শ করত না। তারপর শাশুড়ি মাকে জানালাম। তিনি অবাক হলেন না, কষ্ট পেলেন না, রাগও করলেন না। তিনি বললেন, পুরুষ মানুষের অমন একটু দোষ থাকেই, মানিয়ে নিতে হয়, ভুল পথ থেকে ফেরানোই স্ত্রীর কাজ। সেদিন বুঝলাম শাশুড়ি আমার জ্ঞাত ছিল এই বিষয়ে। আমি জিজ্ঞেস করলাম, আপনি সব জেনে শুনে কেন একটা মেয়ের জীবন ধ্বংস করলেন? আমার সাথে কেন এমন করলেন? আপনার ছেলে দুশ্চরিত্র, রাতের পর রাত অন্য মেয়ের সঙ্গে কাটায়, এটা জেনেও কেন? তিনি বললেন, ছেলেকে সংসারী করার জন্য, ভালো পথে ফিরিয়ে আনার জন্যই তোমাকে এনেছি। স্বামীর প্রতি মনোযোগী হও। সেদিনের আগ পর্যন্ত তিনি দরদি মা ছিলেন। তারপর থেকে তার অন্যরূপ দেখতে পেলাম। সবকিছুতে আমার ভুল ধরতে থাকে। সোহেলের বিষয়ে কিছু বললে বলতো আমি নাকি সোহেলের যোগ্য স্ত্রী হয়ে উঠতে পারিনি, ওকে ধরে রাখতে পারিনি, আমি ওর অযোগ্য। সব দোষ আমাকেই দিত। ছেলেকে বিন্দুমাত্র শাসন করেনি। এরপর থেকে দুজনের অত্যাচার শুরু হল। একজন মানসিক আর আরেকজন শারীরিক অত্যাচার করত। আমার শরীর এখনও ওর অত্যাচারের চিহ্ন বয়ে বেড়াচ্ছে। শাশুড়ির ধারণা ছিল আমাকে ভয় দেখিয়ে চাপে না রাখলে আমি সংসার ছেড়ে চলে যাব। তিনি চাইতেন না তার ছেলেকে রেখে চলে যাই। চলে গেলে তার এই ছেলেকে নিয়ে কি করবে? যদি নতুন করে ঘর করতে না পারে? তাই তার ছেলেকে দিয়ে নানাভাবে মার খাওয়াতেন। নিজে গায়ে হাত তুলত না। জীবন দিন দিন দুর্বিষহ হয়ে উঠছিল। ফারহানের চোখ ছলছল করছে। অবাক হয়ে ইশারাকে দেখছে। ওকে দেখে কে বলবে এত কিছু সহ্য করেছে? পুলিশকে জানাওনি? বাড়িতে বলেছিলাম। মা সোজা বলে দেন, ও সংসার ছাড়লে উনার বাড়িতে আমার জায়গা হবে না। বাবা বলেন মানিয়ে নিতে, বিয়ে দিয়েছেন, তার দায়িত্ব শেষ। আত্মীয়রা বাবার ভয়ে চুপ থাকত। আমি কি করব, কোথায় যাব? তাই সহ্য করে যাচ্ছিলাম, একটু আশ্রয়ের জন্য। কিন্তু একদিন তো বাড়াবাড়ি করে ফেলল। সোহেলের চাচাতো ভাই এলো বাড়িতে। তিনি সোহেলের বড় ছিলেন এবং বিবাহিত ছিলেন। একদিন হুট করে বিকেল বেলায় বাড়িতে এলো। মা আমাকে বলল আমি যাতে চা করে দেই। চা দিয়ে ড্রয়িং রুম থেকে চলে যাচ্ছিলাম। ভাইয়া ডেকে বলল, ভাবি আপনার চুলগুলো মাশাল্লাহ, ঋতুকে একটু টিপস দিয়েন তো, ওর চুল বড় হয় না বলে বেশ আপোষস করে। ঋতু উনার স্ত্রীর নাম। আমি শুধু হেসে বলি, জি অবশ্যই।
সেটা সোহেল অফিস থেকে ফিরে দেখে ফেলে। ইশারা শব্দ করে কাঁদতে থাকে। ফারান চোখের কোণ থেকে আঙুল দিয়ে পানি মুছে বলল, কি হয়েছিল? ইশারা বসা থেকে উঠে দাঁড়াল। পেছনে ঘুরে পেছনের দিক থেকে হিজাব তুলছে। ফারান অবাক হয়ে দেখছে। ইশারা কি দেখাতে চাইছে বুঝতে পারছে না। ওর ছোট ছোট চুলের একটা ঝুঁটি দেখতে পাচ্ছে। ইশারা ঝুঁটিতে হাত দিয়ে নাড়িয়ে দেখিয়ে সামনে ঘুরে বলল, অনেক ছোট থেকেই আমার কোমরের নিচ পর্যন্ত চুল ছিল। খালাম্নি বলতো মায়ের মতো আমার চুল। তারও নাকি বড় বড় চুল ছিল। আমি তাই চুলগুলো আগলে রাখতাম। মায়ের একটা বৈশিষ্ট্য নিজের মধ্যে বহন করতে চাইতাম। খুব যত্ন করতাম। চুলগুলো যেন আমার জীবন ছিল। সোহেল আমার চরিত্র নিয়ে আজেবাজে কথা বলল, খুব মারধর করল। আমি নাকি ওর অনুপস্থিতিতে ওর ভাইয়ের সাথে নষ্টামি করি। এটুকুতেই শান্ত হল না। আমার চুলগুলো ধরে টেনে হিচড়ে রান্নাঘরে নিয়ে গেল। তারপর গোড়া থেকে কেটে ফেলল। আমি অনেক আকুতি মিনতি করেছি শুনেনি। ঘাড় পর্যন্ত করে দিল চুল। এই কয়েক মাসে এটুকু হয়েছে। তাই সব সময় হিজাব পরি। সেদিন আমি পাথর হয়ে গিয়েছিলাম। চুপ করে গিয়েছিলাম। শাশুড়ি সেদিন শুধু বলেছিল, সোহেল বউয়ের চুল কেটে দিলি মানুষ কি বলবে? বউকে কেমন দেখাচ্ছে? এই চুল তো গজাতে অনেক সময় লাগবে। মানুষকে কি জবাব দেব? ইশারা একটু থামল। ফারান আর পারেনি চোখের পানি আটকে রাখতে। একটা ছেলে এতটা অমানুষ কি করে হতে পারে? ইশারা বলল, সেদিন শুধু বলেছিলাম তুমি একটা কুকুর, অমানুষ, জানোয়ার। এর শাস্তি তুমি পাবে। তোমাকে আমি ঘৃণা করি। সোহেল হেসে বলল, আমি অমানুষ তো? ঠিক আছে, এইবার অমানুষের আসল রূপ দেখবে। আমি তখনও বুঝতে পারিনি কি করবে। অহনাকে সব ঘটনা খুলে বলতে বলল, ও সংসার করতে হবে না। আমি পুলিশ নিয়ে আসব আগামীকাল। তুই দরকার পড়লে রাস্তায় ভিক্ষা করে খাবি, তবুও এই অমানুষের সাথে থাকবি না। আমিও ভাবলাম আর নয়। সারাদিন কেঁদেছি, খাওয়া দাওয়া হয়নি, অনেক রাতে পানি খেতে উঠি। তখন ওকে কারো সাথে মোবাইলে কথা বলতে শুনি। ও কাউকে বলছে ও যা চায় তা যদি পেতে সাহায্য করে তবে নিজের বউকে একদিনের জন্য দিয়ে দিবে। এটা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। আমার হাত থেকে গ্লাস পড়ে যায়। সোহেল আমাকে দেখে চমকে যায়। আমি আর কিছু না ভেবে হাতের জগের পানি ফেলে সজোরে ওর মাথায় আঘাত করি। ও মা বলে চিৎকার করে মেঝেতে পড়ে যায়। তারপর সেন্স হারায়। আমি খুব ভয় পেয়ে যাই। মানুষ খুন করে ফেললাম? আমার শরীর থরথর করে কাঁপছিল। ওর মা ছুটে আসে চিৎকার শুনে। এসেই বলতে লাগল, খুন করে ফেললি ডাইনি, খুনি তুই। তোকে ছাড়ব না। নানান কথা। আমার হাত চেপে ধরে রেখেছিল। আমি ভয়ে তাকে সজোরে ধাক্কা মেরে ফেলে পালিয়ে এলাম। বড় খালার বাড়িতে উঠলাম। সব বলার পর বলল, ওর কিছু হবে না। শয়তান এত সহজে মরে না। তার পরের দিন জানতে পারলাম আসলেই শয়তান এত সহজে মরে না। সুস্থ হয়ে হন্য হয়ে আমাকে খুঁজছিল। বাবাও খালার বাড়িতে অনেকবার এসে খোঁজ করেছে। খালা সব অস্বীকার করেছে। তারপর এখানকার চাকরি হওয়ার পর এখানে চলে আসি। এই আমার 2 মাসের সংসার। তারপর সবকিছু আপনার সামনে। ফারানের মাথায় আগুন জ্বলছে। কান দিয়ে ধোঁয়া উঠছে। রাগে সারা শরীর ফেটে যাচ্ছে। টেবিলে সজোরে আঘাত করে ক্ষিপ্ত গলায় বলল, ব্লাডি বিচ! নিজের বউকে অন্যের কাছে পাঠানোর কথা কি করে বলতে পারে? তারপর ইশারার ডান বাহু চেপে ধরে বলল, তুমি ওকে আজ এখনই ডিভোর্স দিবে। তারপর দেখি ও তোমার ছায়া মারায় কি করে। ইশারা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলছে। কেমন ঘাবড়ে আছে।
ফারানের মনে হচ্ছে এই মুহূর্তে মাথা গরম করা যাবে না। ইশারাকে প্রথমে শান্ত করতে হবে, তারপর ঠান্ডা মাথা ইশারার মন বুঝে কথা বলতে হবে। ফারান ইশারাকে ছেড়ে দিয়ে প্রথমে নিজেকে ঠান্ডা করছে। কয়েক কদম হেঁটে ইশারার সামনে এসে দাঁড়াল। ওর কক্ষের বড় জানালা খুলল। হুড় হুড় করে বাতাস বইছে। তারপর ইশারাকে আসতে বলল। ইশারা জানালার পাশে গিয়ে দাঁড়াল। দক্ষিণা বাতাস আছড়ে পড়ছে ওর মুখে। প্রাণভরে শ্বাস নিল। চোখের পানিটাও শুকিয়ে এসেছে। মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। কান্নার রেশ কাটেনি পুরোপুরি। ফারান কিছুক্ষণ ইশারাকে লক্ষ্য করল। কি অপরূপ লাগছে! এত সুন্দর একটা মেয়েকে কোনো পুরুষ কষ্ট দিতে পারে? ফারান তো মাথায় তুলে রাখত। ফারান আফসোস করছে সোহেলের আগে যদি ওর সাথে দেখা হতো তাহলে ইশারার জীবনটা আজ অন্য রকম থাকত। মাথায় তুলে রাখত, ভালোবাসায় ভরিয়ে দিত। কিন্তু এখন আর এসব ভেবে কি হবে? ফারান দীর্ঘশ্বাস ছাড়ল। তবে ইশারা বিবাহিত কিনা এসবে ওর কিছু আসে যায় না। ইশারার সাদাকালো জীবনটা রাঙিয়ে দিবে এটাই এখন একমাত্র ভাবনা। ফারান কণ্ঠ যথাসম্ভব মোলায়েম করে বলল। ইশারা, এখন তুমি কি চাইছ? কিসে খুশি থাকবে তুমি? ইশারা বাইরের দিকে দৃষ্টি রেখে বলল। রাজশাহীতে আসার পর থেকে ভালো ছিলাম, খুব ভালো ছিলাম। আমার জীবনের সেরা মুহূর্তগুলো এখানেই কাটিয়েছি। আমি শুধু চাই সোহেল নামের মানুষটা আমার জীবন থেকে চিরতরে বিদায় নিক। তার মানে বিবাহ বিচ্ছেদ চাইছ? সেটা জানি না। যে বিয়ের মূল্য নেই তার বিচ্ছেদে আমার খুশির কিছু নেই। আমি শুধু চাই ও আমার জীবনে আর না আসুক। ফারান বুঝতে পারছে ইশারা সোহেল নামক আতঙ্কের কাছ থেকে মুক্তি চাইছে। আর একটু ভালোভাবে বুঝার জন্য বলল। তোমার কি মনে হয় ও কেন এসেছে? প্রতিশোধ নিতে। ওর অবাধ্য হওয়ার, দুঃসাহস দেখানোর জন্য প্রতিশোধ নিবে। যদি তোমাকে ফিরিয়ে নিয়ে নিজের ভুল শুধরে সংসার করতে চায়, তাহলে তুমি কি বলবে? ইশারার কণ্ঠস্বর শক্ত হয়ে এলো। ঝাঝালো কণ্ঠে বলল। কখনো না। ওকে আমি চিনি। নিজেকে কখনো শুধরাবে না। আর শোধরালেও আমি যাব না। কেন? কখনো ভালোবাসনি? ইশারার সোজাসাপটা উত্তর। এক বিছানায় পাশাপাশি বছরের পর বছর থেকেও ভালোবাসা সৃষ্টি হয় না। বাধ্য হয়ে একসাথে থাকে, সেখানে 2 মাসে একটা হিংস্র জানোয়ারকে কাছে থেকে দেখে ভালোবাসা না, ঘৃণা আর ভয় সৃষ্টি হয়। আশা করি উত্তর পেয়ে গেছেন। ইশারা আর কিছু বলার প্রয়োজন মনে করছে না। ফারান অনেক কিছুই বলতে চাইছে কিন্তু পারছে না। বারবার আটকে যাচ্ছে। ইশারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। নয়তো ফারান কখন কোনো আবদার করে বসে, তখন অস্বস্তি আর অপরাধবোধে ভুগবে। তাই চলে যাওয়াই শ্রেয়। ইশারা চলে যাওয়ার জন্য পা বাড়ালে ফারান ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করে। চলে যাচ্ছ? হ্যাঁ। আমার কাজ শেষ। আগামীকাল এসে কাগজপত্র নিয়ে যাব। আজ আসি। চাকরি কেন ছাড়ছ? এখানে কাজ করা সম্ভব না। কারণটা কি আমি? হ্যাঁ আবার না। ফারান আর পারছে না নিজেকে, নিজের অনুভূতিকে আটকে রাখতে। ইশারার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সমস্ত আবেগ, আকুলতা এসে পড়ল কণ্ঠে। ইশারা, আমার সাথে নতুন করে জীবনটা শুরু করা যায় না? ইশারা চমকায়নি। সে জানত ফারান এমন কিছুই বলার জন্য উসখুস করছিল আর ইশারা প্রাণপণ চেষ্টা করছিল এড়িয়ে যাওয়ার। ইশারা ফারানের আকুলতা অগ্রাহ্য করতে পারছে না, কিন্তু ওর পক্ষে এটা সম্ভব না। ও পারবে না। ইশারা আমতা আমতা করে বলল। স্যার, আমি আসলে আমার পক্ষে সম্ভব না। আমি পারব না। এটা হয় না। ফারানের মনে যে আলোটা নিভু নিভু জ্বলছিল তা নিভে গেল।
কেন সম্ভব না ইশারা? আমি কি তোমার হাজবেন্ড হওয়ার যোগ্যতা রাখি না? ইশারা কি বলবে, কিভাবে ফারানকে দূরে সরাবে কিছুই বুঝতে পারছে না। ব্যাপারটা ফারানের যোগ্যতা নয়, ওর অযোগ্যতা। অবশ্যই রাখেন। বলতে পারেন আমি রাখি না। আপনার যোগ্যতার প্রশ্ন কেন উঠছে? আমি আসলে চাইছি না। ইশারা দরজা খোলার জন্য হাত রাখলে ফারান দরজা ঘেঁষে দাঁড়ায়। ওর চোখে মুখে স্পষ্ট রাগ ফুটে উঠেছে। ইশারা ওর চোখের দিকে চেয়ে চোখ নামিয়ে নিল। কেন চাইছ না? ওকে ভালোবাসো না, মুক্তি চাইছ। আর আমাকে তোমার অযোগ্য মনে হচ্ছে না, তবে কারণটা কি? আমি মুক্তি চাইছি ঠিক, কিন্তু আপনার সাথে জীবন জোড়াতে চাইছি না। একা বাঁচা যায়। আমি একাই বাঁচব। একা বাঁচা যায় না। বাঁচার জন্য কিছু আঁকড়ে ধরতে হয়। তোমারও কাউকে প্রয়োজন পড়বে। তবে সে কেন আমি হতে পারি না? ইশারা আর নিজেকে শান্ত রাখতে পারছে না। উচ্চস্বরে বলল, কারণ আমি বিবাহিত। আমার একটা অতীত আছে। আমার একবার বিয়ে হয়েছে। কিছুদিন পরে ডিভোর্সের তকমা গায়ে লাগতে যাচ্ছে। আর আপনার? শুনুন স্যার, ইউ ডিজার্ভ বেটার। আপনি অন্য কাউকে নিয়ে সুখে থাকুন। আর আমাকে আমার মতো ছেড়ে দিন প্লিজ স্যার। ফারান ইশারার কথা শুনে আলতো হেসে বলল, আমাকে তোমার কি মনে হয় আমি এতটাই ন্যারো মাইন্ডের? তোমার অতীত, তোমার বিয়ে, তোমার সংসার, এসব নিয়ে আমার বিন্দুমাত্র সমস্যা নেই। আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে, তোমার পাশে থাকতে চাই। তোমাকে সেসব কিছু দিতে চাই যা তুমি ডিজার্ভ করো। ইশারা, আই রিয়েলি লাভ ইউ। ইশারার বড্ড লোভ হচ্ছে এই ভালোবাসা পাওয়ার, কিন্তু সায় দিতে পারছে না। ও পারবে না ফারানের মতো ছেলেকে কষ্ট দিতে। নিজেকে ফারানের যোগ্য স্ত্রী করে তুলতে পারবে না। ওদের সম্পর্কের মাঝে অতীত হানা দিবে বারবার। ইশারা কঠোর গলায় বলল, আমাকে যেতে দিন। ইশারার কঠোর গলা শুনে ফারান আরও কঠোর হয়ে উঠল। ইশারার হাত চেপে ধরল। ইশারা বড় বড় চোখ করে হাতের দিকে চেয়ে ফারানের দিকে তাকাল। ফারানের দৃষ্টিতে ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছে। ফারান অনুতাপহীনভাবে বলল, তোমার হাত ধরতে আজ বিন্দুমাত্র দ্বিধা হচ্ছে না। কারণ এই হাতের অধিকার এখন শুধুমাত্র আমার। এই যে ধরেছি সারা জীবন ধরে রাখব। অপেক্ষা শুধু ডিভোর্সের। ইশারার চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে। ফারান হাত না ছেড়েই অন্য হাত দিয়ে ইশারার চোখের পানি মুছতে গেলে ইশারা ঝাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নেয়। ততক্ষণে ফারান দরজা থেকে কিছুটা দূরে সরে এসেছে। ইশারা দরজা খুলে বেরিয়ে যায়। ফারান আটকায়নি। ইশারা চলে যাওয়ার পর রাগে গজগজ করতে করতে হাত মুষ্টি বদ্ধ করে রুম জুড়ে কিছুক্ষণ পায়চারি করে চেয়ারে সজোরে লাথি মারে। ইশারা অহনাকেও কিছু বলতে পারছে না। একা একাই নিঃশব্দে কাঁদছে। এক ঝড় যেতে না যেতে আরেক ঝড়। ফারান পাগলামি শুরু করেছে। ও জানে না কি করে ফারানকে আটকাবে। ওর ভয় হয় নতুন করে সম্পর্কে জোড়াতে। যদি আবারও আঘাত পায়, ভেঙে পড়ে। ইশারা কিছু ভাবতে পারছে না। ওর এখন একমাত্র চিন্তা ডিভোর্স নেওয়া। যদিও এতটা সহজ হবে না। ফারানের যতই ইশারার বলা কথা আর শেষের আচরণ মনে পড়ছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। কাজে মন বসতে না। অথচ অফিসের কত কাজ বাকি ওর। রোজ রাত জেগে কাজ করে, আজ পারছে না। বিছানার উপরে ল্যাপটপ ওপেন করা। টি টেবিলের উপর কফির ধোঁয়া উড়ছে। কিন্তু ফারান এখন নিজের মধ্যে নেই। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ নিজেকে দেখল। কয়েক সেকেন্ড স্থির হয়েছিল, তারপর আচমকা ড্রেসিং টেবিলের উপর সজোরে আঘাত করে সবকিছু মেঝেতে ফেলে দিল। বিকট আওয়াজে ঘরময় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ল।
তারপর জোরে চিৎকার করল। ফারানের বোন রান্নাঘরে সব গুছিয়ে রাখছিলেন। ফারানের রুম থেকে শব্দ পেয়ে দৌড়ে আসেন। দরজায় অনবরত ধাক্কা মারছে। ফারান, কি হয়েছে ভাই? দরজা খোল। ফারান জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিজেকে সামলে বলল, আপু আমি ঠিক আছি, তুমি যাও। ওর বোন বুঝতে পারছে কোনো কারণে রেগে গেছে, কিন্তু ও যতই রাগ করুক কিছু ভাঙচুর করে না। আজ কি হলো বুঝতে পারছে না, আর যত চেষ্টাই করুক ফারান দরজা খুলবে না। সকাল হওয়ার আগে কিছুই জানা সম্ভব না, তাই দাঁড়িয়ে থাকা একদম বৃথা। তিনি চলে গেলেন, কিন্তু অস্থিরতা আর চিন্তা কাটছে না। ছোট থেকে মায়ের মতো আগলে রেখেছে। তাই অল্পতেই ভয় হয়। ফারানের আঙুল দিয়ে রক্ত পড়ছে। প্রচণ্ড ব্যথা হচ্ছে, তবে হাতে নয়, বুকে। কিছু মন থেকে চেয়েও হারিয়ে ফেলার ব্যথা। ফারান সকালে স্বাভাবিকভাবেই রেডি হয়ে বের হল। ওর বোন নাস্তা দিল। ফারান নিজের মতো খাচ্ছে। ফারান, রাতে কি হয়েছিল? কিছু না, কাজের প্রেশার ছিল তাই রাগ উঠে গিয়েছিল। এর আগেও তো কাজের প্রেশার ছিল, তখন তো এমন কিছু করিসনি। কাজ না অন্য ব্যাপার? ফারান মাথা নিচু করে দৃষ্টি লুকিয়ে বলল, অন্য কি ব্যাপার হবে? কাজের চাপ ছিল, অন্য কিছু না। তুমি টেনশন করো না। ফারানের বোনের কাছে ব্যাপারটা বিশ্বাসযোগ্য নয়। তিনি তার ভাইকে চিনেন। ফারান সহজে নিজের ব্যথা প্রকাশ করে না, নিজেকে লুকিয়ে রাখে, কেননা ওর ধারণা মানুষ জানলে সহানুভূতি দেখাবে, ওকে ফুটবল ভাববে, যেটা ওর পছন্দ না। কেটে গেছে কয়েকদিন, ইশারার দেখা নেই। ফারান অনেকবার কল করেছে, তুলেনি, কিংবা রিসিভ করলেও নানান বাহানা দেখায়। অহনা কল করেছিল ফারানকে। একজন চেনা জানা উকিল প্রয়োজন, তাই ফারানের সাহায্য দরকার। ফারান ইশারার সাথে দেখা করার জন্য, একটু কথা বলার জন্য কল করে জানায় ওর কাগজপত্র, সরঞ্জাম যেন অফিস থেকে নিয়ে যায়। ইশারা তাই আজ বাসা থেকে বেরিয়েছে। এতগুলো দিন নিজেকে ঘরের মধ্যে বন্দি রেখেছে। ইশারা পারুলের সাথে টুকটাক কথা বলছিল। পারুল কাজের ফাঁকে বাচ্চা আর নিজের কথা বলছিল। তখনই ওয়াচম্যান আর পিয়নের চিৎকার শুনতে পেল। সবার দৃষ্টি সেদিকে। কি হয়েছে দেখার অপেক্ষায়। ইশারাও সেদিকে তাকাল। সোহেল ওর অফিসে এসেছে। ইশারা অবাক হয়ে দাঁড়িয়ে গেল। ভয়ার্ত চোখে চেয়ে আছে। অফিসে না জানি কি সিন ক্রিয়েট করার জন্য এসেছে। সোহেল ইশারাকে দেখে ওর দিকে এগুচ্ছে। ইশারা প্রচণ্ড ভয় পাচ্ছে। এখানে এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছে, তাদের সামনে না ওকে ছোট করে, লজ্জিত করে। আজ ওর মান সম্মান হয়তো মাটিতে মিশিয়ে দেওয়ার প্ল্যান করেছে সোহেল। সোহেল ওর মুখোমুখি দাঁড়িয়ে বলল, তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ? তুমি কি ভেবেছ তুমি এসব কার আশকারায় করছো কিছু জানি না? তারপর সবার উদ্দেশ্যে চিৎকার করে বলল, আমি ওর হাসবেন্ড। ও আমাকে ছেড়ে চলে এসেছে। আপনারা জানেন ও এখানে এসে কি করছে? এখানে এসে যা খুশি করে বেড়াচ্ছে। সবার মুখে কলরব শুরু হয়ে গেল। ইশারা বিবাহিত। সোহেল সবার বিস্ময়কর দৃষ্টি দেখে বলল, জানি এটাও বলেনি, কিন্তু এটাই সত্য যে আমি ওর হাসবেন্ড। আমাকে রেখে এখানে পর পুরুষের সাথে যা খুশি করে বেড়াচ্ছে। বিশ্বাস হচ্ছে না? এই মেয়েটাকে ভালো মনে করার কোনো কারণ নেই। এর আগেও আমার চাচাতো ভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে ছিল। নিজের খুশিমতো চলতে দেয়নি, তাই চলে এসেছে। এখন ধরেছে আপনাদের বসকে, আর তার আশকারায় এখন আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছে। এত খারাপ বউকে কে রাখতে চাইবে? আপনার স্ত্রী যখন এতই খারাপ চরিত্রের অধিকারী, তবে তাকে ডিভোর্স দিয়ে দেওয়াই শ্রেয়। একদম বেঁচে যাবেন।
ফারানের কথা শুনে সবাই সেদিকে তাকাল। ইশারা অবাক হয়ে ওর দিকে চেয়ে আছে। ফারান সোহেলের সামনে এসে দাঁড়াল। আরে ভাই, আপনি কি চান? বউয়ের বদনাম করছেন অথচ বউ ডিভোর্স দিচ্ছে, তাতে খুশি না? তাহলে কিসে খুশি হবেন? সোহেল রক্তচক্ষু নিয়ে বলল। তার কৈফিয়ত আপনাকে দেব? ফারান চোখ মুখ শক্ত করে বলল, অবশ্যই দেবেন, কারণ আপনি এই বিষয়ে আমাকে জড়িয়েছেন। আমি সব জানি। ফারান দুহাত ভাঁজ করে বলল, কি জানেন? আপনার আশকারায় এত বার বেড়েছে। আপনার সাহায্যেই তো ডিভোর্স নিতে চাইছে। আর এও জানি ওর সাথে আপনার কি সম্পর্ক। কি সম্পর্ক? সবাই কাজ রেখে এই ঘটনা উপভোগ করছে। নানান জন নানান মন্তব্য করছে। সোহেল একবার চারদিকে চোখ বুলিয়ে যতটা জোরে সম্ভব বলল, আপনাদের দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক চলছে। ওকে বাসায় পৌঁছে দেওয়া, এখানে সেখানে ঘুরতে যাওয়া, ওর ফ্ল্যাটে যাওয়া আশা করেন। সব জানি আমি। সব খবর আমি পেয়েছি। আপনি আপনার এমপ্লয়িকে ইউজ করছেন, সুযোগ নিচ্ছেন, আর সে ইউজ হচ্ছে টাকার লোভে। আর ওর তো এই স্বভাব আগে থেকেই। ইশারা ওর কথা শুনে সকড। কি রিয়েকশন দিবে বুঝতে পারছে না। কাঁদতেও ভুলে গেছে। ফারানের কান জ্বলে যাচ্ছে এমন নোংরা কথা শুনে। ফারান রেগেমেগে কিছু বলতে যাবে তখনই ইশারা সেখান থেকে দৌড়ে বের হয়ে গেল। ফারান ওর এভাবে ছুটে যাওয়া দেখে ভয় পেয়ে গেল। ব্যস্ততা দেখিয়ে সোহেলের দিকে আঙুল তুলে বলল, যা যা বলেছেন তার প্রমাণ আপনাকে দিতে হবে, নয়তো ভুগতে হবে। ইশারা ছেড়ে দিলেও ফারান ছাড়বে না। পাই পাই করে হিসাব নিবে। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, কাজ করুন সবাই। সত্যিটা শীঘ্রই আপনাদের সামনে আসবে। তারপর ওয়াচম্যানকে উদ্দেশ্য করে বলল, এই পাগলকে এখনই বের করুন। ওকে যেন আমার অফিসের আশেপাশে না দেখি। বাড়াবাড়ি করলে আবির পুলিশ ডাকো। ফারান দ্রুত ছুটে গেল। ফারান যাওয়ার সাথে সাথে ওর অ্যাসিস্ট্যান্ট সবাইকে কাজে মন দিতে বলল। তারপর সোহেলের দিকে তাকাতেই বাঁকা হেসে বেরিয়ে গেল। ইশারা রাস্তা দিয়ে এলোমেলো হয়ে হাঁটছে। মানুষজন, গাড়ির হর্ন, গান বাজনা কিছুই ওর কান দিয়ে প্রবেশ করছে না। ও যেন অন্য জগতে আছে। হেঁটে যাচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে জানে না। চোখ বেয়ে পানি পড়ছে, মোছার প্রয়োজন মনে করছে না। হঠাৎই বিকট শব্দ। আকাশ কাঁপানো আত্মচিৎকার। চারদিকে হইচই পড়ে গেল। সারি সারি গাড়িগুলো থেমে আছে। লোকজন ছুটাছুটি করছে। পিছঢালা রাস্তা গাঢ় লাল রক্তে ভেসে যাচ্ছে। যেন রক্তের স্রোত বইছে। রক্ত মাখা হাতটা উঁচিয়ে কিছু বলার চেষ্টা করার আগেই চোখজোড়া বন্ধ হয়ে গেল। চলবে।